আমি মীরা হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি কোটা পেনশনের কটু কথা। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা আমাদের স্টুডিওতে 2 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এছাড়াও অনলাইনে একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন। আমি পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে, স্টুডিও থেকে। আমার ডান পাশে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। একই সঙ্গে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, তিনি সে দায়িত্ব পালন করেছেন। যাই হোক স্যার, আপনি আমাদের সাথে এসেছেন, সময় দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই ভয়েস বাংলার সম্পাদক জনাব মোস্তফিরুজ দীপু। দীপু, আপনাকেও স্বাগত। এছাড়াও এই আলোচনায় একে একে যোগ করে নিতে চাই একাধিক আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জনাব উম্মে ফাতেমা। উম্মে ফাতেমা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। এছাড়াও এই আলোচনায় থাকছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তৌহিদ সিয়াম, তিনিও যোগ দেবেন আশা করি। এর কিছুক্ষণ পরেই হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মোহাম্মদ আমানুল্লাহ খান, তারাও আমাদের এই আলোচনায় যোগ দেবেন। আমি বরং স্যার স্টুডিও থেকে আলোচনাটা শুরু করার আগেই যারা আন্দোলন করছেন মাঠে তাদের কাছ থেকে বরং শুনে আসি। আমাদের সাথে আছেন ফাতেমা, আমাকে একটু যদি স্পষ্ট করেন তাহলে বরং আলোচনাটা আমাদের জন্য সুবিধা হয়। আমার জানার আগ্রহের জায়গাটা হচ্ছে যে কোটা নিয়ে আপনাদের অবস্থান এবং সরকারের অবস্থানের মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা, এক। পাশাপাশি আমরা দেখছিলাম শুরু থেকে আপনারা বেশ কয়েকটি দফা বা দাবি নিয়ে এগুচ্ছিলেন, এখন এক দফায় এসে দাঁড়িয়েছেন। আমরা পক্ষান্তরে লক্ষ্যও করছি যে অ্যাটর্নি জেনারেল বলছেন যে একটু ধৈর্য ধরতে পূর্ণাঙ্গ রায়ের জন্য, কিন্তু আপনারা যখন এক দফায় এলেন এবং দিনের একটা বড় অংশ ধরে রাজধানীতে ব্লকেড এবং ঢাকার বাইরেও একই ধরনের ঘটনা যখন পর্যবেক্ষণ করলাম, তাহলে প্রশ্নটা দাঁড়ায় যে দফা এবং যে দাবিটা আপনারা এসেছেন সেটা আদায় না হলে কি করবেন? আমাদের সাথে ফাতেমাকে আমরা পাইনি, তাহলে আমরা সিয়ামের কাছ থেকেই শুনি। বরং সিয়াম, আপনি যদি আমার প্রশ্নটা শুনে থাকেন, যে প্রশ্নটি কি ফাতেমাকে করেছিলাম, আপনি যদি এটার একটু ব্যাখ্যা দেন, আপনার অবস্থানটা ক্লিয়ার করেন। তো সিয়াম, এটা আনমিউট করে কথা বলবেন প্লিজ। কথা আমরা আসলে শুনতে পাচ্ছি না, আপনারা যারা একটু সাউন্ড সিস্টেম আছেন একটু চেক করেন। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি যদি একটু বলেন আপনাদের অবস্থানটা। আপনার তো এখন এক দফায় আছেন। কথাগুলো শুনতে পাচ্ছি। এখান থেকে কথা শুনতে পাচ্ছেন না? না, আমাদের কথা শুনতে পাচ্ছেন না। ফাতেমা, আপনি কি শুনতে পাচ্ছেন? কেন? আমি স্টুডিওতে ফিরে আসতে চাই। না, দুঃখিত স্যার, আমরা আসলে পাইনি, সংযোগটি পাইনি। আমি বরং স্টুডিওতে আসি। আমি মোস্তফিরুজ, এর ফাঁকে আমাদের নিশ্চয়ই কারিগরি দল যারা আছে তারা নিশ্চয়ই সংযোগের চেক করে নেবেন। আমি মোস্তফিরুজ, আপনার কাছে যদি বিশ্লেষণটা শুনতে চাই, আপনার কাছে কি খোলা দৃষ্টিতে মনে হচ্ছে যে যারা কোটা বিরোধী মানে আন্দোলন করছেন বা সংস্কার আন্দোলন করছেন বা তাদের সাথে সরকারের অবস্থানে কোনো পার্থক্য দেখেন? সবাই তো বাতিলের কথাই বলছেন। পার্থক্য দেখি না, আবার কেমন জানি অনেক প্রশ্ন আসে, অনেক রহস্য সামনে আসে। যেমন যে একটা মানে সবার মানে এটা এমন একটা ইস্যু, যেমন আমাদের স্যারদের প্রত্যয় পেনশন নিয়ে ডিবেট থাকতে পারে, নতুন ইস্যু। এটা তো একটা মীমাংসিত ইস্যু, যে ইস্যুতে কোনো প্রতিপক্ষ নেই, সরকার বিরোধী সব পক্ষই একমত ছিল। হঠাৎ করে কেন আদালতে এই ইস্যুটা আসলো, কারা করলো, কী উদ্দেশ্যে করলো, মানে হঠাৎ করে মনে হলো যেন একটা ইস্যুটা সামনে চলে আসলো। আমার কাছে এই কারণেই এটা একটা রহস্য লাগে এবং প্রশ্ন লাগে, যার কোনো প্রতিপক্ষ নেই তেমন একটা ইস্যু নিয়ে মানে হঠাৎ করে সেই 2018 সালে আন্দোলনের পর এটা মীমাংসা হয়ে গেল। এবং আমি আজকে একটা রিপোর্টে দেখলাম যে প্রতিটা এইটা ধাপে ধাপে এসে ক্যাবিনেট মিটিংয়ে আলোচনার পর সিদ্ধান্ত হওয়ার পর পরিপত্র জারি হয়েছে। এমন না যে অনেকে বলছিলেন যে না, প্রধানমন্ত্রী মনে হয় রাগ করে এটা কোটাই থাকবে না, না, আলাপ আলোচনা করে কমিটি, তখন সেক্রেটারি কে ছিল, ক্যাবিনেট সেক্রেটারি, তার নেতৃত্বে একটা কমিটি, শফিল আলম সম্ভবত না, তার নেতৃত্বে কমিটি, সেই কমিটি রিপোর্ট দেয়, সেই রিপোর্ট শফিউর রহমান, তারপরে ক্যাবিনেট মিটিংয়ে এটা পাশ হয়ে গেল। এবং পাশ হওয়ার পরে কি বিরোধী দল বলল যে এটা খুব একটা জঘন্য একটা জিনিস পাশ হলো? তা তো বলেনি। না। কারা বিরোধিতা করলো? কেউ বিরোধিতা করেনি। একটা জিনিসের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে, কিন্তু এটা খুবই নগণ্য, সামান্য।
তো তারপরে এটা কেন আসলো এটাই আমার কাছে প্রশ্ন। আবার কেন এতদিন ধরে আন্দোলন চলছে আমি এটাও বুঝতে পারছি না। মানে কেন আমরা 18 সালটা আবার ঠিক অ্যাজ ইট ইজ ফিরাই নিয়ে আসলাম। একটা রুটি রুজির, শিক্ষকরা যেমন তাদের রুটি রুজির জন্য আন্দোলন করছে, তাই না, তাদের প্রাপ্ত সুবিধাটা, সেই সুবিধাটা বাড়বে কিন্তু কমবে কেন? যখন বলছে যে তারা এককালীন টাকা পাবে না, তো স্বাভাবিকভাবে এটা তো তাদের জন্য খারাপ লাগবে। বলা হচ্ছে যে নতুন যারা, তো নতুন হোক পুরনো হোক সেটা তো না, এটা তো একটা সিস্টেম দাঁড়ায় গেল যে নতুনরা বঞ্চিত হবে। এইটা নিয়ে পক্ষ বিপক্ষ থাকতে পারে, আলোচনা থাকতে পারে, কিন্তু এইটা নিয়ে কেন? আর এটা এমন একটা জায়গায় আঘাত করা হলো যে সেই আবার সেই পুরনো জিনিস, সেই মুক্তিযোদ্ধার একটা চেতনা, সেন্টিমেন্ট, তার মুখোমুখি দাঁড় করায় দেওয়া হলো। সেই 18 সালের সেই প্রজন্মের শিক্ষার্থীদেরকে এখন আবার এই প্রজন্মের শিক্ষার্থীদেরকে দাঁড় করায় দেওয়া হলো। এটার মধ্য দিয়ে কি আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ, ভাবমূর্তি, সম্মান, মর্যাদা এটা কি থাকছে? কেন বারবার মুক্তিযুদ্ধের এই চেতনাকে, আদর্শকে, সংবিধানকে বারবার ধাক্কা দেওয়া হচ্ছে? আমি এটা বুঝলাম না। এই বিতর্কের মধ্যে কেন ফেলা হচ্ছে? এটা লুজার কে? লুজার তো সারা দেশ, সারা মানুষ। এটা আওয়ামী লীগ, আমি তো মনে করি এই ক্ষেত্রে সবচেয়ে ভিকটিম হচ্ছে আওয়ামী লীগ। কারণ এটা যত চলবে, মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ রাস্তায় নামে আপনি যতই বলেন না কেন, এটা তো এক ধরনের একটা ধাক্কা লাগছে। তো যেটা মিটে গেল সেইটা সামনে নিয়ে আসাটা আমার কাছে মানে অনেক প্রশ্ন আসে, রহস্য আছে। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, এর রহস্যটা কি বা এর মানে এই প্রশ্নের মুখ্য সচিব যখন শফিউল আলম ছিলেন, হ্যাঁ, সেই সময়ে যখন এটা এসেছিল তখনও কিন্তু এই ফিগারটাই সামনে আনা হয়েছিল যে 10টা বিসিএস কে দেখে দেখা গেছে যে মুক্তিযুদ্ধের সর্বসাকল্যে 12.9% বেশি যায় না, নারী কোটাও ঠিক রকম 9.42% যায় না। তার মানে এটা আমার তো জানা ছিল এবং এটা যারা আন্দোলন করছিল তাদের রাজনীতির পরবর্তী পর্যায়ে তারা যেসব রাজনীতির সাথে যুক্ত হয়েছে তা দিয়ে বোঝা যাচ্ছিল ওই আন্দোলনটা যে কিভাবে বিভ্রান্তকর করছিল। ইভেন উপজাতিদের জন্য যে 5% কোটা, এই 27 থেকে 30-এ উপজাতি তো পাশে করে না, 0.6 অর্থাৎ এই বাকিগুলো কিন্তু সব মেধা দিয়ে পূরণ হচ্ছিল, এখনো তাই হচ্ছে। এই কথাটা এই যে যারা আন্দোলন করতেছে তারাও জানে না, এবং কোনো রকমের অ্যানালাইসিস, পড়াশোনা বা কোনো কিছুর সাথে আন্দোলনকারীদেরকেও আমাদের সরকারের যেটা সবচেয়ে বড় ব্যর্থতা, তখনও এগুলো ক্লিয়ার করে একদম একটু পরে পরে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে দেয়, এটা দেখানো উচিত যে কোটা যে চলে যাচ্ছে বলতেছো, এটা একেবারে বিভ্রান্তিকর কথাবার্তা, এটা সত্য না। ফ্যাক্টস হচ্ছে এই কোটায় আসলে মেধাবীরাই চাকরি পাচ্ছে। এখন সমস্যাটা হয়ে গেল অবশ্যই যখন 18 সালে যে পরিপত্র জারি করে, সেটার একটা সমস্যা তখনই আমরা বলছিলাম যে এইটা কোনো না সময় কোনো চ্যালেঞ্জ হতে পারে। কারণ ওখানে আমাদের যে যারা পিছিয়ে পড়া তাদের জন্য একটা ব্যবস্থা রাখার সাংবিধানিক বাধ্যবাধকতা বলবো না, এটা এ ধরনের একটা প্রভিশনের একটা ইঙ্গিত দেয়া আছে। যারা পিছিয়ে পড়া, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, অথবা আমাদের 27টা উপজেলা আছে, এগুলোতে এখনো কোনো যোগাযোগ ব্যবস্থা শুধুও না, কলেজও নাই, স্কুলও নেই। অনেক 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 সংবিধান এক্সপার্ট যারা আছেন বা সংবিধান বিশেষজ্ঞ, তারা প্রায় সময় এটা উল্লেখ করেন যে আমাদের কনস্টিটিউশনে আসলে কোটার ব্যাপারে কোনো কিছু লেখা নাই, বরং সেখানে একদম সমতা কথা বলা আছে, এবং সংক্রান্ত যেসব বিধান আছে সেখানেই বরং একটা জায়গায় ইঙ্গিত আছে। সরকার যদি এটা করতে চায়, অর্থাৎ পশ্চাৎপদ যারা আছে, পিছিয়ে পড়ে, তাদের জন্য যদি কোনো বিশেষ ব্যবস্থা করে, তাহলে এই সংবিধানের কোনো জায়গায় এটার জন্য বাধা সৃষ্টি করবে না, এটা আছে। এটা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত যে তোমাকে এরকম যদি প্রয়োজন। সারা পৃথিবীতে আপনি ভারতে তো কোনো রাজ্যে 70% কোটা আছে। এটা ইউরোপে, আমেরিকাতে, ইংল্যান্ডে, সব দেশে বিভিন্ন কারণে, কারণ আমরা সবার জন্য শিক্ষা বলেন, মেধার বিকাশ বলেন, যাই বলেন, এটা কিন্তু সমান সুযোগ তো তৈরি করতে পারেনি। বাংলাদেশের অনেকগুলো এমন উপজেলা আছে যেখানে ভালো মানের একটা স্কুলও নেই, কলেজ তো দূরের কথা। তো সেখানে যারা জনগোষ্ঠী, সে যে আমাদের শিক্ষার্থীদের মতো মেধাবী হতে পারলো না, তো এটার জন্য সে দায়ী না, রাষ্ট্র দায়ী। তো সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আরও ব্যাপার আছে। মনে করেন আমাদের প্রাইমারি স্কুলের ড্রপ আউট যেভাবে ছিল, এটা অনেক কমছে। এর অন্যতম কারণ গবেষণা দেখা গেছে ইদানিং 60% কিন্তু চাকরি মহিলাদেরকে দেওয়া হয় প্রাইমারি স্কুলে। এটার বেনিফিট কিন্তু আমরা পাচ্ছি। তার বাইরেও আরও কিছু, মনে করেন ক্লিনার পদে যদি আপনি মেধাবৃত্তিতে নেন, তো সব তো আমাদের মুসলমানরা চাকরি পেয়ে যাবে। তো ওই মুসলমানরা চাকরি পেয়ে চেয়ারে বসে যাবে। এক সেকেন্ড আমি বলি, এক সেকেন্ড, ওখানে বলতে হরিজন
জনগোষ্ঠীর থেকেই তো ক্লিনারি চাকরি নিতে হবে, এটা কোটা থাকতে হবে, এটাকে মেধাভিত্তিতে দিবেন? রেলওয়ের কিছু কাজ আছে টেকনিক্যাল কাজ, এটার নিয়ম হচ্ছে এটা বংশ পরস্পরে ওরা শিখে, এটার জন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট স্যার, আপনি মনে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কথাগুলো বলছেন, সেখানে তো না না কোটা না আছে। আমি বলছি কোটার ব্যাপারটা মানে তৃতীয় চতুর্থ শ্রেণী না। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সময় তো কোটা আছে, আপনি মেয়েদের হল এবং ছেলেদের হল আলাদা করে বলছেন, মেয়েদের সিট অতটা, ছেলেদের সিট অতটা, এটা সব জায়গাতে আছে। ওয়ার্ল্ড ব্যাংক IMF এর প্রেসিডেন্ট হন থেকে আর বাইরে থেকে কেউ হয় কিনা, এগুলো তো কোটা আছে। তাহলে তাদের যে এখন দফাটা এখন যেটা আসছে এক দফা, সেখানে তারা বলছেন সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের তারা এখন দাবিটাতে নিয়ে এসছে। না এইটাই তো বলছি আমি, যে এই কোটার এই তথ্যগুলো তো নাই। আপনি ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কোটা আন্দোলনকে সমর্থন করে বলছেন বিএনপি যদি কখনো ক্ষমতায় আসতে পারে 15-20 ভাগ কোটা রাখা হবে, ঠিক আছে ধরে নিলাম 20-25 ভাগ, কিন্তু আপনি মানে কোটার নিয়োগের ইতিহাসটাই দেখেন না, কোনো সময় তো এটা ওই কোটা এক্সিট করে নাই। কিন্তু এই তথ্যগুলো আমাদের শিক্ষার্থীদের কাছে কেউ উপস্থাপন করে নাই এবং তাদেরকে এই কথাগুলো বলে নাই। তাহলে মুস্তাফিরুজ, আপনি কি মনে করেন যে আসলে শিক্ষার্থীদের একটা ধোঁয়াশার মধ্যে রেখেই আসলে এই আন্দোলন চলছে? এর আগের বার অন্তত না, 2000 মধ্যে হয়েছিল, এইবার তো প্রজ্ঞাপন বাতিল হওয়ার কারণে এটা হলো। এই সমস্ত আলোচনাগুলি কিন্তু আমি 2018-তে যমুনা টিভি যদি রেকর্ডগুলি আমি দেখি, এই আলোচনাগুলি কিন্তু হয়েছে। এই আলোচনা হইতেই তো জিনিসগুলি ধাপে ধাপে, তাহলে এই যে সরকার যে বিভিন্ন ধাপে কমিটি করে 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 পরে ক্যাবিনেট মিটিংয়ে যে সিদ্ধান্তটা হলো, কোনো কমিটি করে নাই সরকার, কমিটি করছে না কোনো কমিটি করে নাই। ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে 3 সদস্যের সেই কমিটির রিপোর্ট এখনো দেয় নাই, এর আগে এটা সেই প্রজ্ঞাপন জারি রিপোর্টই তো হয়েছে। ক্যাবিনেট মিটিংয়ে ওঠার পরে সেই ক্যাবিনেট পুরো ফুল প্রধানমন্ত্রীর চেয়ারে পুরো মন্ত্রিসভা এটা সিদ্ধান্ত নিছে। আমার মনে হয় যে এটা এর আগেই সংসদ নেত্রী বক্তৃতা দিয়ে বলে দিয়েছে কোটা থাকবে না। না 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 না, কিন্তু এটা একটা ধারাবাহিকভাবে আমি বলছি সংসদ নেত্রী যখন তৎকালীন পত্রিকা আপনি পাবেন, অনলাইনে গেলে পাবেন। আমি বলতেছি 2018 সালের 3 অক্টোবরের সেখানে কোটা বাতিল না, এটা মন্ত্রিপরিষদ এটা গুরুত্বপূর্ণ না। সংসদ নেত্রী সংসদ দাঁড়িয়ে যখন বলছে, সেটা যাই হোক না কেন, সেটা মোর ইম্পর্টেন্ট। সংসদ আনুষ্ঠানিকভাবে তো মন্ত্রী এই আনুষ্ঠানিকতা দেখে লাভ কি? ওখানে বলা হয়েছে যে আমি কোটা রাখবো না, সংসদে বলছেন, শেষ তো এটা। এটার প্রেক্ষিতে এটা হয়েছে, কিন্তু ওই কমিটি করে কোনো কিছু করা হয়নি। কমিটি আচ্ছা আমি প্রাইম মিনিস্টার যেটা বলছে ওটাই কমিটি বাস্তবায়ন করছে। একটু আমি উপস্থাপকের সরকারি কমিটির কোটা নিয়ে দীর্ঘ যে পরিচালনা করা হয় তার একটা প্রতিবেদন তৈরি হয়, সেই প্রতিবেদন আলোকে এটা দেওয়া হয়েছে। কার নেতৃত্বে কমিটিটা ছিল? সেটা ছিল হচ্ছে শফিউল আলম, তৎকালীন মুখ্য সচিব। এক্স্যাক্টলি। জি। আচ্ছা, সেই কারণে আমি বলছি যে এই আলোচনাগুলো কমিটি সমস্ত কিন্তু ওই আন্দোলনটা ছিল কিন্তু অনেক লম্বা ছিল। এইটা আবার নতুন করে আমরা যদি এখন প্রথম থেকে শুরু করি, আমি মনে করি যে তাহলে ওই মন্ত্রিসভার সিদ্ধান্ত কমিটিরে সবগুলোকে আমরা অবজ্ঞা করছি বা ওইটাকে উড়াই দিয়ে আবার আমরা নতুন করে আবার সেই বিতর্কটা আনছি। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে একটা মীমাংসিত জিনিসটাকে কেন আমরা আনছি, কোনো যুক্তি নেই। এই যে স্যার যে এটা দেখালেন, আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেবো, তৎকালীন যে কমিটিতে কে কে ছিলেন। তৎকালীন যে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে গঠিত ওই কমিটির সদস্য ছিলেন অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজাদুল হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অরূপ চৌধুরী, এরকম পাবলিক সার্ভিস কমিশনের সচিব এবং লেজিটিমেসি বিভাগের সিনিয়র সচিবকে নিয়ে। আমি জিনিসটা বুঝতে পারলাম, এরা কি করছে? দে আর নট দ্য অ্যাডভাইজার, অ্যাডভাইজি। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলছে কোনো কোটা থাকবে না, তারপরে তাদের কাজ হচ্ছে এটাকে ক্যাবিনেটে কেউ আনতে সেভাবে আনা, এটা আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছে কোটা থাকবে না, তারপরে এরা যে কাজটা করছে, প্রজ্ঞাপন জারি হয়েছে, একটা কমিটি আমি বলছি আবার কমিটি, আপনি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলার পরে এটার পরে বাকি সবাই ওইটাই করবে। সেটাকে তো আইনগত রূপ দেওয়ার জন্য তো একটা কমিটি করতে হয়, তারপরে ফরমালি সেটা কোর্টের রায়টা পাইলে বোঝা যাবে কোন জায়গাটা ব্যর্থ এটা হয়েছে। ঠিক আছে, কিন্তু এখন আমার কথা হলো কি, ওই যে আমরা যে আজকে আলোচনাটা করতেছি, সেই আলোচনাগুলো কি মানে 2018 সালে হয়নি? মানে হয়েছে তো, হওয়ার পরে তো এটা অনেক দূর পর্যন্ত গড়াচ্ছে। এই আন্দোলন তো কিছুই না, সেই আন্দোলনের যেই পরিমাণ উত্তাল পরিস্থিতিটা ছিল। আসলে আমি মনে করি যে তখনও মানে এমন কোনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো আন্দোলন না, এখনও যেটা হচ্ছে সেটাও মুক্তিযুদ্ধের আন্দোলন। আমি তো বললাম তো, এই আন্দোলনের নেতৃত্ব যারা আছে, অগ্রভাগে আছে, তারা সবাই ছাত্রলীগের সঙ্গে জড়িত। আমি তো বরং ছাত্র দলকে দেখি না, ছাত্র ইউনিয়নকে দেখি না, অন্যান্য বাম সংগঠনকে আমি ইনভলভ দেখি না, কেন আমি বুঝি না। তো শিক্ষকদেরকে দেখেন,
শিক্ষকরা তো একটা আন্দোলনে আছেন, শিক্ষার্থী তারা তো আন্দোলনে আছেন, তারা কি একে অপরকে সমর্থন করছেন? না, সেটাও করছে না, সেটা না, এটা হলো ভিন্ন, এটা হলো যার যার আলাদা আলাদা একটা বিষয়। যে শিক্ষকরা তাদের একটা রুজি, তাদের একটা নিজেদের ক্যারিয়ারের জন্য আন্দোলন করছে। কিন্তু শিক্ষকরা বলছেন তাদের এই আন্দোলন কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সে ভবিষ্যৎ প্রজন্মই তখন মাঠে। রাইট, সেটা একটার সাথে একটা এক ধরনের পরিপূরক। আমাদের হয় কি, আমরা সমস্ত আন্দোলনগুলো বিচ্ছিন্নভাবে আন্দোলন করি, আমরা একটা সুদূরপ্রসারী লক্ষ্যকে নিয়ে একটা গণতান্ত্রিক সিস্টেমটাকে ডেভেলপ করা, সবার জন্য সমতা আনা, এবং আমাদের ওই উপরের গ্রেডে দেখেন, আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিই, সরকারি এটা বাদ দেন, আজকে যদি আপনার এখানে আপনার যমুনা কর্তৃপক্ষ 100 জন রিক্রুটমেন্টের একটা নোটিশ দেয়, সে কি তখন বলবে যে এর মধ্যে 54% হচ্ছে হবে আর বাকিগুলো হলো কোটা? না, কোটা হবে না। যদি কোটায় নেয়ও, সে করবে কি, ওই যে নিচের পিয়ন, দারোয়ান, মানে নন টেকনিক্যাল একেবারেই যেগুলি, সেইগুলি এতে দেবে। কিন্তু কোনোভাবেই আপনার মতন আপনার সন্তান কিন্তু এই নিউজ প্রেজেন্টার হবে না। একজন সাংবাদিক মারা গেলে তার সন্তান কিন্তু সাংবাদিক হবে না, হবে যদি সে যোগ্যতা দিয়ে আসে। তো সুতরাং মেধা, যোগ্যতা, আমরা বিসিএসটাকে যদি আমরা এখন ওই কোটার মধ্যে ঠেলে দেই, খুব ফিউ পার্সেন্ট রাখার পক্ষেও আমি না। আমি মনে করি ওই ফিউ পার্সেন্ট যারা আদিবাসীদের মধ্যেও যারা মেধাবী, তারা মেধা মানে যাচাই করে আসুক, যে কোনো পর্যায় থেকে মেধা যাচাই করে আসতে হবে। কারণ এটা সস্তা না। আপনি দেখেন, সাবেক যদি সিএসপি অফিসারদের যোগ্যতা আর বিসিএসে বলা হয় যে এমনিতেই মান নেমে গেছে, মান নামার কারণটা কি? এই সমস্ত কোটা ফোটা করি তো আমরা এগুলি মানটা নামাচ্ছি। আবার আমন্ত্রণ 24 ঘন্টা। স্যার, আমরা আবারও ট্রাই করি, আমরা ট্রাই করে দেখি পাই কিনা, উমামাকে আমরা পাই কিনা। উমামা ফাতেমা আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক। উমামা ফাতেমা, ছোট ছোট করে যদি আপনি আমাকে একটু বলেন, সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত আইনমন্ত্রীর যে বক্তব্য পাচ্ছি, তিনি বলছেন যে আন্দোলনকারীরা নিজেরাই তাদের বক্তব্য আদালতে তুলে ধরতে পারেন। পাশাপাশি অ্যাটর্নি জেনারেলও বলছেন যে পূর্ণাঙ্গ রায় আসার আগ পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন। কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনারা আপনাদের 3 দফাকে এখন 1 দফায় নিয়ে এসছেন এবং কালকের দিন বাদ রেখে আবারও আপনার কর্মসূচিতে যাচ্ছেন। তো যেই ধরনের অপশনগুলো আপনাদের সামনে দেওয়া হচ্ছে, সেই অপশনগুলোতে আপনারা হাঁটবেন কিনা, নাকি আপনারা আপনাদের দাবিতে অটল থাকবেন? দাবি আদায় না হলে কি করবেন? উমামা। হ্যাঁ জি, আপনার কথা স্পষ্ট। আপনি কি আমার প্রশ্ন শুনতে পেয়েছেন? 2018 সালের আন্দোলনের ধারাবাহিকতায় আসলে আজকে 2024 সালে আমাদের এই আন্দোলন। তৎকালীন সময়ে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে যত ধরনের কোটা আছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সব ধরনের কোটাকে আসলে বাতিল করা হলো এবং সেটার পরিপ্রেক্ষিতে একটি পরিপত্র জারি করা হয়। এবং কথা হচ্ছে যে আমরা এই যখন 2024 সালে এসে হাইকোর্ট সেই পরিপত্রটি আসলে বাতিল করে দেয়, তখন আমরা ছাত্ররা কিন্তু দেখেছি যে পরিপত্র বাতিল করার পরপরই বিভিন্ন চাকরির ক্ষেত্রে আসলে কোটার নিয়োগের সার্কুলার আসলে প্রকাশ করা শুরু করে। তার মানে কিন্তু আপনারা বলতে যাচ্ছেন যে এখানে ছাত্ররা বসে থাকবে, তারা পূর্ণাঙ্গ রায় আসা পর্যন্ত ওয়েট করবে, কিন্তু আমাদের সরকারি অফিসগুলা কিন্তু পূর্ণাঙ্গ রায় আসা পর্যন্ত ওয়েট করছে না। তারা কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু সার্কুলার ছাড়া শুরু করে দিয়েছিল গত জুন মাস থেকে। এখন আমরা ছাত্রদের পক্ষ থেকে গত জুন মাসে হাইকোর্টের 9 জুন হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয় যাতে এই রায়ের উপর একটি স্টে অর্ডার হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে গত 4 জুলাই এই স্টে অর্ডার দেওয়া হয় নাই, বরং ওই রায়টি আসলে হাইকোর্ট বহাল রাখে। এখন পরবর্তীতে সেই ভিত্তিতে আমরা কিন্তু বর্তমানে বলতে যাচ্ছি যে যেভাবে করে আসলে পরিস্থিতিটাকে সরকার এবং হাইকোর্টের পক্ষ থেকে জটিল করা হচ্ছে, আমরা ছাত্ররা কিন্তু বিষয়গুলোকে এতটা জটিলতার মধ্যে দিয়ে বুঝতে চাই না। কারণ যতবারই আমরা যেটা বুঝতে পারছি যে যতবারই আসলে সরকার একটা পরিপত্র জারি করবে, ততবারই কিন্তু হাইকোর্ট সেটাকে নানানভাবে ফেরত নিয়ে আসবে। এবং এই যে একটা সাইকেলের মধ্যে আমরা ঢুকে গেছি, আমরা সেই সাইকেলের মধ্যে আর যেতে চাই না। আমাদের তো বছর বছর কোটা নিয়ে আন্দোলন করে যাওয়া সম্ভব না। সেই জায়গা থেকে গতকালকে আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে আসলে ঘোষণা দেওয়া হয়েছে যে আমরা সকল গ্রেডে সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা নিয়ে একটি আইন সংসদে পাশ করাতে চাই। এবং সেটার প্রেক্ষিতে কিন্তু আমরা সরকারের কাছেই আমাদের দাবিটা সরাসরি উপস্থাপন করছি এবং এটার মধ্য দিয়ে যত ধরনের জটিলতা এখানে সরকার এবং হাইকোর্টের পক্ষ থেকে আমাদের কাছে উপস্থাপন করা হচ্ছিল, সেই সব জটিলতা কিন্তু কেটে গেছে এবং বর্তমানে কিন্তু আমাদের সব ধরনের দাবি দেওয়া বর্তমান সরকারের কাছে এবং আমাদের সংসদের কাছে এবং নির্বাহী বিভাগের কাছে। সোজা কথা। ওকে, ঠিক আছে। উমামা ফাতেমা, আপনি আমাদের সাথে থাকুন। আমরা কি মোহাম্মদ আমানুল্লাহ খানকে পাচ্ছি?
আমরা যদি আমানুল্লাহ খানকে পেয়ে থাকি তাহলে আমানুল্লাহ খানের জন্য প্রশ্ন হচ্ছে এরকম যে আমরা কিছুক্ষণ আগে প্রফেসর মিজানের কথা শুনছিলাম, তিনি একটা বিশ্লেষণ দিচ্ছিলেন যে কোটা বরাদ্দ থাকলেও আসলে সেই কোটা পরিপূর্ণ হয় না, ফলে মেধা থেকেই এই কোটাগুলো ফুলফিল হয়ে যায়। স্যার আমি যদি প্রশ্নটা ঠিক আপনার ব্যাখ্যাটা বুঝে থাকি, সেক্ষেত্রে জি 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 যে ফ্যাক্টসটা তারা আমাকে বলছিলেন, সেই ফ্যাক্টস অনুযায়ী আসলে কোটা বরাদ্দ থাকলেও মেধা থেকেই আসে। আপনার কি এই ডাটাগুলো সঠিকভাবে পরিসংখ্যানগুলো আপনার কি জানানো হয়েছে আপনাদেরকে, সেটা বলবেন। পাশাপাশি এটাও দেখছি যে বিভিন্ন জায়গা থেকে নাকি যারা আপনার আন্দোলন করছেন তাদেরকে হুমকিও দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো একটু স্পষ্ট করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। বিষয়টা কি হলো যে একটা রাষ্ট্রের তো একটা পলিসি থাকবে, মানে রাষ্ট্র আসলে কি চায়। সংবিধানের কনস্টিটিউশনে ব্যাকওয়ার্ডনেস বলে যে একটা কথা আমরা প্রচলিত আছে, সেই জায়গাতে কিন্তু রাষ্ট্রের একটা কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। আমরা আসলে ব্যাকওয়ার্ড বলতে কাকে বোঝাচ্ছি, কাকে আমরা অনগ্রসর বলতেছি, এই জিনিসটাকে রাষ্ট্রকে ক্লিয়ার করতে হবে। এখন আসলে কতটুকু মেধায় আসতেছে, কতটুকু কোথায় আসতেছে, তার থেকে বড় বিষয় হলো রাষ্ট্র এই বিষয়গুলো কেন ক্লিয়ার করছে না। তারা এমন একটা বিধান জারি রাখবে যেখানে শিক্ষার্থীরা এবং জনমানুষের অংশগ্রহণ রাষ্ট্র এবং সরকার নিশ্চিত করতে পারে। সেটা আমরা যদি দেখি যে সংবিধানের যে 19, 28 বা 29 অনুচ্ছেদ যদি মিলিয়ে দেখি, যে আসলে এখানে কিন্তু আসলে সমতা বিধানের জায়গাটা কিন্তু নিশ্চিত করার কথা বলা আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের নির্বাহী বিভাগ এবং রাষ্ট্রীয় বিচার বিভাগের মধ্যে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের মধ্যে পড়ে শিক্ষার্থী জীবন কষাঘাতে শিক্ষার্থী জীবন কিন্তু কষাঘাতে পড়ে যাচ্ছে। এই জায়গায় আমাদের মনে হয় যে এমন একটা পরিপত্র তারা জারি করা উচিত সরকারের পক্ষ থেকে, যাতে করে শিক্ষার্থীদের অধিকার যেমন আদায় হয়, সেই সাথে আইনগত যেন জটিলতাও নিরসন হয়। এবং এই দায়িত্ব আমি মনে করি নির্বাহী বিভাগকেই নিতে হবে। তাছাড়া একটা এমন একটা পরিপত্র তারা জারি করলো, এবং আমরা আসলে 2018 সাল থেকে কিন্তু কোটা সংস্কারের দাবি জানিয়ে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু কোটা বাতিল করলেন। ফলশ্রুতিতে ওনার কথা যে হাইকোর্ট টিকলো না, বা ওই 18 সালে জনপ্রশাসনের তরফ থেকে যে পরিপত্র জারি করা হলো সেটি যে হাইকোর্টে ঠিকছে না, নির্বাহী বিভাগ যে একটা ব্যর্থতার পরিচয় দিল অথবা নির্বুদ্ধিতার পরিচয় দিল, সেই জায়গায় কিন্তু এই দায় কিন্তু তারা এড়াতে পারে না। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে মন্ত্রী মহোদয় বা সরকারের তরফ থেকে কিন্তু আসলে দায় এড়ানোর মতো বক্তব্য দিচ্ছে, কিন্তু আমরা মনে করি আসলে ওনারা কোনোভাবেই দায় এড়াতে পারে না। এবং আমরা চাই দ্রুত একটা সমাধান হোক এবং সকল গ্রেডের কোঠার মানে পদ্ধতিগত সংস্কার দরকার এবং যৌক্তিক সংস্কার রাখতে হবে। একটা কথা আমাদের স্পষ্ট বলতে চাই যে বিলো 1% জন্য 30% বা বিলো 5% জন্য 56% বা 80% কোটা, এটা আসলে যৌক্তিক হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে এমন একটা সমাধানের পথে তারা আসবে যাতে করে শিক্ষার্থী সমাজ উপকৃত হয়। জি, আমানুল্লাহ খান আপনি আমাদের সাথে থাকুন। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, ছোট্ট করে যদি আপনি আমাদেরকে বলেন যে অন্যান্য প্রগতিশীল বা প্রতিক্রিয়াশীল বা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যেগুলো বিশ্ববিদ্যালয়ে থাকেন, সেই ছাত্র সংগঠনগুলোর এই কোটা বিরোধী অবস্থান বা কোটা সংস্কারের আন্দোলনে তাদের অবস্থানটা কি? পাশাপাশি শিক্ষকরাও তো একটা আন্দোলনে আছেন, তাদেরও সমর্থন আছে কিনা আপনাদের সাথে? আমানুল্লাহ খান। এখানে দলমত নির্বিশেষে যারা শুভচিন্তার লোক প্রত্যেকজনই আমাদের আন্দোলনের সাথে সমর্থন করছে। ফলে এক শ্রেণীর মানুষ কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করছে আসলে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধের কোনো আন্দোলন কিনা, কিন্তু আসলে কিন্তু না। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার যে মানে কি বলা যায় আর কি দায়িত্ব পালনে, প্রতিষ্ঠার সমান দায়িত্ব পালনের ছাত্র সমাজ বদ্ধপরিকর। এবং সেই জায়গায় মুক্তিযোদ্ধা সহ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে মুক্তিযোদ্ধা সন্তানরা এসেও কিন্তু আমাদেরকে সমর্থন জানিয়েছে। ফলশ্রুতিতে এটা আসলে রাষ্ট্রের সমস্ত শুভচিন্তার মানুষ যারা চায় রাষ্ট্র একটা মেধার ভিত্তিতে গড়ে উঠুক, সুন্দর এবং উন্নত রাষ্ট্রে গড়ে উঠুক, এমন শুভচিন্তার মানুষ আমাদের দাবির সাথে সহমত পোষণ করছে। জি, আমানুল্লাহ খান আপনি আমাদের সাথে থাকুন। আমি আপনারও চেষ্টা করব যদি সুযোগ পাই তাহলে যাওয়ার কথা। স্যার আপনি যদি শুনছিলেন, তারা বলছিলেন যে আসলে তারা পড়ে গেছেন সরকার এবং হাইকোর্টের টানাপোড়েনের মধ্যে। বিষয়টা কি সেরকমই দাঁড়ালো? না না, ফাতেমা যেটা বললো যে একটা চক্রের মধ্যে বারবার পড়তেছে উঠতেছে, আমি তো মনে হয় না। এটা তো 17-18 সালে যে প্রজ্ঞাপন জারি হয়েছিল এরপরের থেকে তো এটা নিয়ে কোনো, সেটা হচ্ছে কি আসলে যখন প্রজ্ঞাপনটা জারি হয় তখনও মনে আছে কিনা অনেকেই কিন্তু, আমিও এটা বলছিলাম এটা কি প্রজ্ঞাপনটা যে প্রক্রিয়া হওয়ার কথা ছিল এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা এটা আরও দেখার দরকার ছিল।
কারণ সব কিছু মিলিয়ে তো একটা ইয়ে হয়। এখন আমার দেখেন যেই রায়টা হয়েছে এই রায়টা আমার ধারণা এই আবার কেউ দেখে নাই, এই যে আন্দোলনকারী ছাত্ররাও দেখে নাই, এমনি আর কি হয়তো উকিলে এসে বলছে যে মুক্তিযোদ্ধারা সন্তানরা মামলা করছে, রিট করছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা বহাল হয়ে গেছে। কিন্তু আমি যতটুকু জানি এটার অংশ বিশেষ কিছু করার নাই, যেটা হলো প্রজ্ঞাপনটা পুরো প্রজ্ঞাপনটা কিছু একটা কোনো একটা পয়েন্ট পাওয়া গেছে যেটা কোনো জায়গার সাথে সংবিধানের সাথে বা দেশের আইনের সাথে বা ন্যায় বিচারের সাথে একটা কনফ্লিক্ট ওখানে আছে। আদারওয়াইজ ওই প্রজ্ঞাপনটাকে বিধি বহির্ভূত বলা হয়েছে। কিন্তু এখন এটার থেকে পরবর্তী পর্যায়ে কেন বহির্ভূত বলা হলো এর ব্যাখ্যা সহ তো এটার পূর্ণাঙ্গ রায়ের মধ্যে থাকবে এবং সেখানে নিশ্চয়ই একটা ডাইরেক্টিভস উচ্চ আদালতও দিতে পারবে। তো এইটা যখন উচ্চ আদালতে আসলো, এই রায়টা বিরুদ্ধে যখন সরকার আবার আপিল করলো, তার মানে যেটা হচ্ছে সরকারও কোটা থাকুক এটা চায় না। মানে সরকারের সর্বশেষ স্ট্যান্ডটা কি, তাহলে তো ওরা আপিলই করতো না, যে কোর্ট বাতিল করে দিয়েছে, বাতিল হয়ে গেছে। কিন্তু সরকার এখানে আপিল করলো, ছাত্ররা তো আপিল করে নাই। তো এই আপিল করার ইয়েটা অবস্থানটা দিয়ে বোঝা যাচ্ছে যে ছাত্ররা যেটা চাচ্ছে আর সরকার যেটা চাচ্ছে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা বোধহয় আজকে সামাজিক সম্মেলনে ওবায়দুল কাদের সাহেব ওই কথাই বলছেন। তাহলে কি দাঁড়াচ্ছে এখন যখন কোর্টে গেল অ্যাপিলেট ডিভিশনে, মাননীয় চিফ জাস্টিস যেটা বললেন যে আমি তো এখনো তো এইটা রায় দেখি নাই, মানে যেটা আপনি এখন বাতিল চাচ্ছেন বা স্থগিত চাচ্ছেন সেই রায়টা লিখিত পূর্ণাঙ্গ রায়টা আমার কাছে আসেনি। তখন কি লিখছে, নট নাও, জাস্ট রায়টা যেটা আছে এটা আজকে না, এইটুকুই হয়েছে। এখন এটা এখন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব হচ্ছে দ্রুত কাগজপত্র তৈরি করে পূর্ণাঙ্গ রায় সিল সাপোর্ট দিয়ে মাননীয় প্রধান বিচারপতির উপস্থাপন করা। এরপরে এটা নিয়ে আলোচনা করা যাবে। এর আগে আমি এর মধ্যে আর অন্য আর কিছু করার আমি আপাতত আপনি দেখছেন। কিন্তু দীপু ভাই যদি একটু বলেন যে ধরেন কিন্তু সিনারিও যেটা সামনে আসছে সেটা থেকে আসলে কোনোভাবে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার পরিবারদেরকে প্রতিপক্ষ বানানো হচ্ছে কিনা, কারণ হচ্ছে যেভাবে সামনে আসছে অনেকেই বলছেন যে আসলে এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসে মুক্তিযোদ্ধাদের পরিবারদেরকে এক ধরনের অসম্মান করা হচ্ছে। গতকাল যখন আমি এই আলোচনার টেবিলে বসছিলাম তখন একজন মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন আমাদের সাথে, আবুল হোসেন রুবেল, তিনিও দাবি করছিলেন যে আসলে তিনি মনে করেন না যে তার ছেলে মেয়ে নাতি পুতি এই সুবিধাটা পাক, এবং তিনি মনে করছেন যে এটা সামনে নিয়ে এসে এক ধরনের পাচ্ছে হলো না, কোনোদিনই পাচ্ছে না। এটা নিয়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছে একটা মানে হাওয়ার উপর আলোচনাটা হচ্ছে, কোনোদিনই পাচ্ছিল না, কোনোদিনই তো পাচ্ছিল না। এই টোটাল এই জিনিসটা আসলে সংশোধন হওয়া দরকার, এটা হলো মূল কথা। অনেক আগে রিভিউ করা দরকার ছিল, যেহেতু এটা পাওয়া যাচ্ছে না। ওই 30% কেন তার অর্ধেকও হচ্ছে না, কোনোদিনই হয় নাই, তাহলে সেটা ইয়ে হওয়া দরকার। হ্যাঁ, আমার ধারণা যে এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে, এবং ওই যেটা হয় আর কি ঘর পোড়া গরু মতন আর কি। হ্যাঁ, তো সেরকম একটা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা মানে রাস্তায় নামছে। কিন্তু এখানে আমি মনে করি যে সরকার এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আরও তৎপর হয়ে এই জিনিসটাকে দ্রুত মানে সামনে নিয়ে আসা পুরো বিষয়টা, এবং আদালতের মাধ্যমে এটা নিষ্পত্তি করা। এই প্রলম্বিত যে হওয়াটা এখানে অনেকের মধ্যেই একটা সংশয়। না, এটা একমাত্র মানে প্রজ্ঞাপন একটা জারি করলো, এটা কোর্ট বাতিল করলো, সাথে সাথে আবার সরকার একটা প্রজ্ঞাপন জারি করে দিতে পারবে না, তো এটাই তো বোঝা দরকার। সেই আরেকটা প্রজ্ঞাপন জারি করে বলবে এখন সেই সময় থেকে উমায়রা যেটা কিনা ফাতেমা যেটা বলতেন আবার বাতিল করবে, এটা হয় নাকি? সেই সময় থেকে আসলে এটা বেশ লম্বা হয়েছে, কারণ এখানে যেহেতু একটা সুবিধাজনক অবস্থাটা কি, এখানে এটা নিয়ে কোনো বিতর্কই নেই, যেহেতু সরকার নিজেই আপিল করছে। তো যখন আপিল করছে, এবং এই পর্যন্ত কি আমরা দেখছি যে কখনো সরকারের কোনো পক্ষ বলছে যে না 2018 সালে আসলে আমরা ভুল করছিলাম, আমরা ওই স্ট্যান্ড থেকে আমরা সরে আসছি, তাও তো বলেনি। আচ্ছা, আপনার বিশ্লেষণটা কী হবে? 2018 সালে যখন এটাকে একেবারে চূড়ান্তভাবে বাতিল করে দেওয়া হলো, সেই সময় সিদ্ধান্তটা কি হুঞ্জিগালি ছিল? অনেকে বলেন, আমি মনে করি যে এটা যদি হয় তাহলে এটা তো শপথ ভঙ্গের মতন হবে। কেননা প্রধানমন্ত্রী অনেকে মনে করেন রাগ করে করছে, না, রাগ বা বিরাগের বশবর্তী হয়তো উনি করতে পারেন, এটা তো শপথ ভঙ্গের সামিল হয়ে যায়। তো সুতরাং আমি মনে করি না, তখনকার বাস্তবতা অনুধাবন করে আছে আমরা কি এত মানে মানে খুব ছেলে মানুষইভাবে চিন্তা করি কেন, হুট করে উনি একটা বলে ফেললেন, না এটা বলতে পারেন, এটা অনেক বড় বিষয়। তো সুতরাং বাস্তবতা
পরীক্ষা নিরীক্ষা আলাপ আলোচনা, তার কি আশেপাশে কেউ নাই? আমরা নিজেরা যখন বন্ধু বান্ধব মিলে একটা বিষয়ে আলোচনা করি, তো ওনার সাথে আশেপাশে সবসময় তো সব নীতি নির্ধারকরা থাকেন, মন্ত্রীরা থাকেন, দলের শীর্ষ পর্যায়ে, সেখানে কি আলোচনাটা ওঠে নাই? কারণ ওই আন্দোলন তো অনেক উত্তাল ছিল, অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। তো সুতরাং এই আলাপ আলোচনা করেই উনি কিন্তু কথাটা বলছেন। কিন্তু কেউ কেউ কেন বলে আমি জানি না, যে উনি রাগ করে বলে ফেলছে। তাই রাগ করে বলে ফেলা মানেটা কি? আপনি তাহলে তো উনি তো শপথ ভঙ্গ করলেন, সেটা কি করছেন? আমার মনে হয় না। যথেষ্ট চিন্তা ভাবনা করছেন বলেই পরবর্তীতে ওই যে আইনি যে কাঠামোগুলো, কমিটি করা, তারপর ক্যাবিনেটে অনুমোদন হওয়া, তারপর হচ্ছে পরিপত্র জারি হওয়া, কিন্তু এই ধাপগুলি হয়েছে। জি, আমি দুটো একটা বিরতি নেই, বিরতির পর ফিরে সেটা জানার চেষ্টা করব। যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে এই যে গত এক সপ্তাহ ধরে এই যে ভোগান্তির মধ্য দিয়ে লোকজন যাচ্ছে, আজকেও দিনের একটা অর্ধেক সময় এই মানুষ ভোগান্তির মধ্য দিয়ে গেছে, তাহলে এই ভুল বোঝাবুঝি যেটা আগেই সুযোগ ছিল, সেই ভুল বোঝাবুঝি 4 বছর ধরে 5 বছর ধরে জিয়ে রেখে এখন যে ক্রাইসিসটাকে বলা হচ্ছে, তৈরি হচ্ছে, এটাতে কে ফায়দা লুটছে আসলে? কার ফায়দা? না না, 4 বছর টিকিয়ে রাখলো, এটা মাত্র ওই দিন রায় হলো এই মুক্তিযুদ্ধ কোটার যে আমি যদি আপনাকে বলি যে আওয়ামী লীগের বা সরকারের যারা আছেন তারাও মনে করছেন, অন্য একটা সম্মুখীন হয় তারা বলেন না, কিন্তু তারা মনে করেন যে 2018 সালে যখন এটা বাতিলই হয়ে গেল, তারপর এটা নিয়ে কাজ করার প্রচুর সুযোগ ছিল, সেই সুযোগটাকে আসলে মানে ব্যবহার করা হয়নি। আপনি চাইলে আমি আপনাকে দেখাতেও পারি যে আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করবো। ছোট্ট একটা বিরতি। আবার আমন্ত্রণ 24 ঘন্টা। আমি খুব বেশি সময় হয়তো দিতে পারবো না, আমি একটু উমামার কাছ থেকে ছোট্ট করে জানতে চাইবো। আমরা দেখছিলাম যে আপনারা 3 দিনের একটা আলটিমেটাম দিয়েছেন। এই 3 দিন পর আসলে কি বলছেন যে আপনারা সর্বাত্মক ব্লকেডের প্রস্তুতি নিচ্ছেন, সেটা মানে সেটা একটু যদি আমাকে স্পষ্ট করেন। আপনারা জানেন যে আমরা গত এক সপ্তাহ ধরে আসলে শাহবাগ অবরোধ করে যাচ্ছি এবং সরকারের কাছে আসলে আমাদের দাবি জানিয়ে যাচ্ছিলাম। গত 4 জুলাই যখন হাইকোর্ট তার স্টে অর্ডারটি দেয়নি, এটার পরে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু বর্তমানে এক দফায় নেমে এসেছি এবং এক দফার মাধ্যমে সরকারের কাছে একটি আইন পাশ করার অনুরোধ জানাচ্ছি। এবং বর্তমানে আমাদের আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আমরা ছাত্রছাত্রীরা যতক্ষণ না পর্যন্ত এই আইন পাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো। এবং বর্তমানে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আন্দোলনের পক্ষ থেকে আমরাই বলেছি যে যতই না পর্যন্ত এই আইনটা পাস হচ্ছে আমরা কিন্তু রাজপথ ছাড়বো না। এভাবেই দিনের পর দিন আমরা শাহবাগ অবরোধ করতে থাকবো। আগামীকাল মঙ্গলবার আমাদের একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে পরবর্তী কর্মসূচিগুলো জানিয়ে দেওয়া হবে, কিন্তু আমরা আশা করি যে সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তারা পদক্ষেপ নিবে। তারাও নিশ্চয়ই চায় না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেহেতু বলেছেন যে আমরা পড়াশোনা বাদ দিয়ে আজকে আন্দোলন করছি, নিশ্চয়ই তিনিও চান না যে আমরা পড়াশোনা বাদ দিয়ে দিনের পর দিন আন্দোলন করতে থাকি। তাই অবশ্যই সরকারের পক্ষ থেকে উচিত আমাদের সাথে আমাদের এই আন্দোলনের দাবিগুলো মেনে নিয়ে দ্রুততম সময়ে আমাদেরকে আমাদের ক্লাসরুমে আমাদের রিডিং রুমে ফেরত যেতে সাহায্য করা। জি, অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে একটু মোহাম্মদ আমানুল্লাহ খান তার বক্তব্যটা শুনতে চাই। আমানুল্লাহ খান, তাহলে সমাধান আসলে কোন পথে? পাশাপাশি এটাও যদি একটু উল্লেখ করেন যে আমরা শুনছি যে আপনাদের অনেককেই হুমকি পাচ্ছেন, এটা একটু স্পষ্ট করবেন, সমাধান কোন পথে? হুমকির বিষয়ে এরকম ধরনের মনস্তাত্ত্বিক হুমকি অথবা ফোনে হুমকি এ ধরনের বিষয়গুলো তো থাকবেই। এসবকে উপেক্ষা করে আমাদের আন্দোলনকে সফলতা করতে হবে। এবং যদি বলি আসলে সমাধানের পথটা আসলে কোনটা, তা আমাদের এখানে যে আগের যিনি সহযোদ্ধা ইনি কিন্তু আসলে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। যে সমস্যাটা আসলে নির্বাহী বিভাগের থেকে তৈরি করা, সেই সমস্যার সমাধান নির্বাহী বিভাগকেই করতে হবে এবং বিচার বিভাগের কাছে দায় চাপিয়ে শিক্ষার্থীদেরকে আসলে একটা জাতাকলে পিষ্ট করবে, এটা আসলে কোনো মতেই কাম্য না। এবং আসলে আমরা আসলেই দ্রুত ক্লাসরুমে ফিরতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছেন। এবং আমি মনে করি যে ঘোষণাটা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বের হলো, সেই ঘোষণা কেন হাইকোর্টে চ্যালেঞ্জ হলো? তার মানে ওনার আশেপাশে এমন কোন লোকজন আছে যারা আসলে আইন বোঝে না, এমন একটা ঘোষণা তার মধ্যে নিয়ে এসেছেন এবং এমন একটা পরিপত্র তার মাধ্যমে জারি তাদের এই সরকারের আমলে জারি করেছেন। ফলে এই দারবার সমাধানের জায়গাটা কিন্তু আসলে সরকারের হাতে। শিক্ষার্থী যে সেই আপুর সাথে সহযোগিতার সাথে আমি একমত পোষণ করছি যে শিক্ষার্থীদের সেই এখন বর্তমানে যে এক দফা দাবি যে সকল শ্রেণীর চাকুরিতে যৌক্তিক কোটা পদ্ধতিগত সংস্কার করতে হবে এবং সে জায়গায় যতদিন পর্যন্ত তার দাবি আদায় না হচ্ছে শিক্ষার্থীরা রাজপথে থাকছে, ক্লাসরুমে ফিরছে না এবং ফেরানোর দায়িত্ব আসলে নির্বাহী বিভাগ তথা সরকারের। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাদের বক্তব্য পরিষ্কার। মোস্তফা ফিরোজ, তাহলে কি বলবেন যে তারা মনে করছেন যে এখনো জটটা আসলে নির্বাহী বিভাগ থেকে?
সমাধান কি ওখানেই? এটা হওয়ার কারণ হলো কি, যখন নাকি কোর্টে এরকম একটা জিনিস আসলো, তারপরে অন্যান্যরা যেভাবে সাপোর্টটা দিল যে না এটা ঠিক না, এবং শিক্ষার্থীদের যে দাবি এটা যৌক্তিক, সাথে সাথে সরকারের অন্তত দুজন মন্ত্রী বলল যে এর মধ্যে তারা দেখছে, শিক্ষক আন্দোলন এবং কোটা আন্দোলনে বিএনপির দেখছে, ভূত দেখছে এক ধরনের। এই কথাটা এইটা টানা একেবারেই উচিত না। এই যে শিক্ষকরা আন্দোলন, আমি তো চেহারাগুলি সব আচ্ছা, দেখি, দিবু, আমি এখানে কোথায় বিএনপি কোথায় জামাত আমি তো বুঝি না। দিবু, উস্কানির কথা বলেছেন, ঠিক আছে, আমি ভাবছিলাম যে বিএনপি তো সমর্থনের কথা বলেছেন, তারা মানে এই ধরনের জনপ্রিয় আন্দোলনের যে কোনো একটা বিরোধী দল সমর্থন আওয়ামী দেবে। লীগ যদি বিরোধী দলে থাকতো সেও কি করতো? সমর্থন দিত। সেও সমর্থন দিত। জি। তো এই যে এই কথাগুলিতে মনে হয় যেন পারসেপশনটা দাঁড়ায় যে তাহলে কি ওই সময় কি চাপের মুখে মেনে নিল, এখন যেহেতু সরকার একটা খুব স্টেবল পজিশন আছে, সুতরাং এখন আমরা আবার সেই জায়গায় ফিরে গেলাম, এরকম একটা জিনিস আসছে কিনা, এই জায়গাটাই তো সরকারকেই ক্লিয়ার করতে হবে। সরকার যদি চায়, আমাদের আইন আদালত আমরা যতই বলি না কেন, আদালত তো কোনো কিছুর বাইরে না। আর এইখানে আমি বলি যে এইটার ক্ষেত্রে তো একটা এমন একটা আবহাওয়া তৈরি হয়ে আছে যেখানে কোনো প্রতিপক্ষ নেই বলতে গেলে এখন অফিসিয়ালি। হ্যাঁ, সরকার হয়তো চুপ আছে, সরকার হয়তো ওই যে মাঝে মধ্যে কিছু ফাউল প্লে করতেছে, এই সমস্ত কথাবার্তা বলে, এর মধ্যে বিএনপি কেন টেনে আনছে বুঝতে পারছি না। তো সেগুলি হইতে পারে, কিন্তু এখানে যেহেতু প্রতিপক্ষ নেই, সুতরাং আদালত এটা বুঝবে না, বোঝার মতন সেই মুভটা অ্যাটর্নি জেনারেল করবে না, এইটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে, অবিশ্বাস আছে। তো সুতরাং এই যে আমাদের শিক্ষার্থী যারা বলছে, এটা খুব যৌক্তিক কথা বলছে যে এটা আসলে সরকারকেই ক্লিয়ার করতে হবে। সরকারের এছাড়া শুধু আইন আদালতের উপর ভর করে এটা হবে না। তাহলে মনে হবে কি যে এটা বোধহয় আদালতের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করতে চাচ্ছে কেউ, এটা যেন না হয়। আবার 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 এই কথা তো আছে যে ধরুন অনেকেই অভিযোগটা করেন যে আসলে এই ধরনের আন্দোলন করে কি আদালতকে প্রভাবিত করার চেষ্টা, কারণ এর আগে তো আদালত বলেছে যে এই আন্দোলন করে তো উচ্চ আদালতের রায় বদলানো যায় না। আন্দোলন কোথায় হয়নি, সারা বিশ্বব্যাপী হয়। এই যে আমরা যদি ভারতের দেখি, রাহুলের যখন নাকি সদস্যপদ খারিজ হলো, তখন কংগ্রেস আন্দোলন করেনি? করছে তো, তাই না? তো আমাদের এখানে শাহবাগে এই কাদের মোল্লার এতে আন্দোলন হয়নি? তারপরে তো সেই ফাঁসির রায় ভালো হয়েছে, হবে না কেন? আদালত তো জনমতটাও দেখে, চাপটা দেখে, তখন তারা বিবেচনা করে যে না এটা যৌক্তিক কিনা, তখন তো সে সরকারের দিকেও তাকায় না। এই যে পাবলিক, এই যে কিছু জনস্বার্থে কিছু সো মোটো রুল যে দেয়, এটা কেন দেয়? কেউ কি কেস করে না, আদালত নিজে থেকে অনুধাবন করে। তো এই চাপটা যদি না থাকে, জনমতটা যদি না থাকে, তা আদালতকেও তো এটা আমি মনে করি সাহায্য করছে যে এইটার ব্যাপারে তারাও দেখছে, আমরা যেমন দেখছি যে আন্দোলন ছড়িয়ে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা মানে দলমত নির্বিশেষে সবাই আসছে, যারা কখনো রাজনীতির রও করে না, তারাও এখানে যুক্ত হচ্ছে। তো সেটা দেখানোর জন্যই তো এই শোডাউনটা করতে হবে। জি, আমি তো মনে করি এটা আদালতের জন্য এটা ভালোই হচ্ছে। তাহলে প্রফেসর মিজান, আপনার বিশ্লেষণটা না, কি এই হবে? আন্দোলনের চাপে রায় পরিবর্তন হওয়া, আন্দোলন অনুযায়ী রায় দেয়া, এটা আমার মনে হয় আদালতের কাজ হওয়া উচিত না এবং করে তবে যেটা হয়, এই ধরনের আন্দোলন যখন হয়, এই যে আজকে আমরা ডিবেট করছি, কথা বলছি ছাত্রদের কারণে, এর মধ্যে দিয়ে আদালত অনেকগুলো ইনফোর্স পেয়ে যায়, এই মানে আর্গুমেন্টের পক্ষে উকিলরা যেভাবে করে, এর বাইরেও কিছু প্রচুর তথ্য, উপাত্ত এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য হয়। কিন্তু আদালতের চাপে যদি রায় পরিবর্তন হয়, অর্থাৎ জনগণ যেটা চাইতেছে সেটা যদি রায় দেয়, তাহলে এটা আদালত থাকে না। আমাদের একটু ওয়েট করতে হয়। আমরা এখন পর্যন্ত কেউ রায়টাই দেখি নাই। রায়টার মধ্যে তো একটা মানে এই ধরনের রায়ের মধ্যে বিস্তৃত বর্ণনা থাকে যে আপনি কোন কোন জায়গায় ল্যাপস, কি কারণে এইটা নিয়ম বহির্ভূত, বিধি বহির্ভূত হলো, এটা নিচ্ছে বলা থাকবে। তো সেটা যদি বলা থাকে, তাহলে এটার সমাধান কি? যদি সরকার কোটা তো রাখবে না সরকার, আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যে আজকের যে স্টেটমেন্ট সর্বশেষ, সে অনুযায়ী তো উনি এরকমই একটা দিচ্ছেন যে সরকারও তো কোটা চায় না। তাইলে এইটার জন্য ওই যেই ল্যাপসটা যদি হয়ে থাকে ওই প্রজ্ঞাপনের, সেই ল্যাপসটা সংশোধন করার জন্য ইভেন এই সরকার চাইলে তো সংবিধান পর্যন্ত সংশোধন করতে, কারণ মেজরিটির তো কোনো অভাব নেই। তো সেখানে সেভাবে যেতে হবে। আইন যদি এটা এই পরিপত্র জারি না করে এটা সংসদে একটা আইন করলে, যদি কোর্ট মনে করে যে তাইলে এটা বৈধ হবে, তাইলে আইন করতে কোর্টে যেতে হবে, আরে পার্লামেন্টে যেতে হবে। যদি বলা হয় যে না, এইটা এমন একটা জিনিস, সেটা
আমি জানি না দুষ্পরিবর্তনীয় এই কোটা, এটার জন্য সংবিধান সংশোধন তার কিছু করা যাবে, তাহলে সংবিধান সংশোধন করা লাগবে। তো সেই সব ক্ষমতাই তো বর্তমান সরকারের আছে। এখন আমি মানে এখনো আমি যেহেতু রায়টা দেখি নাই এবং এই পর্যন্ত যত লোক টকশো করছে সবাইকে আমি জিজ্ঞেস করছি, অথবা আপনি জিজ্ঞেস করে দেখেন আমাদের শিক্ষার্থী তারা কি রায়টা দেখছে। ওই উকিল যেটা নিয়োগ করছিল এক পক্ষ, সেই উকিল বেরিয়ে বলছে 30% মুক্তিযুদ্ধ কোটা আবার কার্যকর হয়ে গেছে, সে বলছে। এটা একটা পার্সিয়াল জাজমেন্ট তো হইতেই পারে না। কোটা যদি অন্যগুলো বাতিল হয়ে থাকে, শুধু ওই জায়গাটা আবার রিভাইভ করছে, আমি মনে হয় কোর্ট এরকম কাছাকাছি করার কথা না। পরিপত্র বাতিলের সিদ্ধান্তে অটল থেকে যদি অন্যান্য পর্যবেক্ষণ দেয়, সেক্ষেত্রেও তো কিছু উপায় থাকছে। অবশ্যই আরো মানে পর্যবেক্ষণে তো বলবে কি কারণে আপনার এই পরিপত্রটা বৈধ না, সেই কারণগুলো সমাধান করার ক্ষমতা তো সংসদেরও আছে। বল কি তাহলে কার কোর্টে? সরকার, আমি বলছি যে আগে আমাদেরকে কোর্ট, এখন না, এখন যদি মনে করেন 4 তারিখে একটা পরিপত্র বাতিল করছে কোর্ট রায় দিয়া, আবার সরকার একই পরিপত্র আবার ওই এই ফাতেমা যেটা বললো তো এই চক্রের মধ্যে পড়বেন, তো আবার বাতিল করলো। সেই জন্য সরকার আদালতের ডাইরেক্টিভটা কি, নির্দেশনা কি, অথবা আদালত যদি কিছু বলে থাকে এটার থেকে বের হওয়ার জন্য কি আইনি ওয়ে আউটটা আছে, সেটা পার্লামেন্ট অথবা আমাদের আইন মন্ত্রণালয় যারা আছে, যারা আইনের, তাদের কি করতে হবে, এটা সরকারের কি করতে হবে জিনিসটা। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মিজান, একই সঙ্গে মোস্তফা ফিরোজ, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছিলেন। একই সঙ্গে যেসব শিক্ষার্থীরা আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যোগ দিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ছিল আজকে 24 ঘন্টা। কাল আবার দেখা হবে, ভালো থাকবেন।